যতই তিনি নিজেকে ইঞ্জিনিয়ার কিংবা পরিবেশবিদ হিসেবে দেখাতে চান না কেন, তার মুখোশ কিন্তু অনেক আগেই খুলে গেছে। হ্যাঁ, আমরা বলছি সোনাম ওয়াংচুকের কথা। তিনি কিভাবে নাটক করছেন আর ডিপ স্টেটের নির্দেশে কাজ করছেন, তারই পর্দা ফাঁস করবো আজ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজ কোনো আবেগ নয়, আমরা কথা বলবো সেই সব নিখাদ তথ্য এবং আন্তর্জাতিক ছকের ভিত্তিতে, যা মূলধারার মিডিয়া কোনোদিন আপনার সামনে আনবে না। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দিল্লির রাস্তায় সোনাম ওয়াংচুকের অনশন যখন 20 দিনে পা দিয়েছে, তখন একটা বড় প্রশ্ন উঠে আসছে। কাদের উস্কানিতে হঠাৎ করে দিল্লির নিট পরীক্ষা আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আমরণ অনশন শুরু করলেন তিনি? এটা কি শুধুই ছাত্রদের প্রতি দরদ, নাকি ভারতকে ভেতর থেকে অস্থিতিশীল করার একটা সুপরিকল্পিত ভূ রাজনৈতিক চাল? ওই যেমনটা বললাম, প্রায় 20 দিন পেরিয়ে গিয়েছে তার অনশন। উঠে আসছে আলোচনায় কে এই সোনাম ওয়াংচুক, আরো বেশি বেশি করে মানুষ জানতে চাইছেন তার বিষয়ে। এবার একটু আলোচনা করা যাক তার ব্যাকগ্রাউন্ড নিয়ে। সোনাম ওয়াংচু নামটার সঙ্গে দেশবাসী প্রথম পরিচিত হয় 3 ইডিয়ট সিনেমার পর। হঠাৎ করে দেশ জানতে পারে যে আমির খানের বিখ্যাত চরিত্র ফুংসুক ওয়াংরু নাকি সোনাম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। কিন্তু আসল সত্যিটা কি? খোদ সিনেমার পরিচালক রাজকুমার হিরানি এবং চিত্রনাট্যকার অভিজাত যোশী বহুবার স্পষ্ট করে দিয়েছেন, এই চরিত্রটি কোনো একক ব্যক্তির উপর ভিত্তি করে তৈরি হয়নি। এটি ছিল একাধিক বিজ্ঞানী এবং বাস্তবের কিছু উদ্ভাবকের চরিত্রের সংমিশ্রণ। সম্প্রতি এই অনশন বিতর্কে মুখ খুলেছেন আমির খানও। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই যে ফুংসুক ওয়াংরু চরিত্র নিয়ে, সোনাম ওয়াংচুকে নিয়ে যে চরিত্রটা রয়েছে, যে মিথটা রয়েছে যে এটা নাকি তারই চরিত্রের ভিত্তিতে তৈরি করে, এটা কিন্তু একদমই সত্যি নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তিনি বলেন, যখন আমরা 3 ইডিয়টস ছবিটি শুটিং করছিলাম, তখন আমি মিস্টার সোনাম সম্পর্কে কিছুই জানতাম না। সম্প্রতি আমি অমি বৈদ্যর 3 ইডিয়টস ছবির চতুরের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, তার একটি ভিডিও দেখেছি, যেখানে ও এই দাবিটা করেছে, কিন্তু ও ভুল বলছে। হতে পারে চতুর নিজে এমনটা ভেবেছিল, কিন্তু আমি আপনাদের জানাতে চাই, ছবির 2 লেখক রাজকুমার হিরানি এবং অভিজাত যোশী এবং আমরা কেউই মিস্টার সোনাম সম্পর্কে তখন জানতাম না। কিরকম জোচ্চুরি দেখুন তো। সোনাম বাবু কিন্তু এত বছর ধরে তাড়িয়ে তাড়িয়ে এই খ্যাতি উপভোগ করেছেন। তিনি একবারও বলেননি যে তার সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই। দেশের মাটিতে, এমনকি বিদেশেও সবাই জানতেন, মানে যারা এই বিষয় সম্পর্কে খোঁজ খবর রাখেন, তারা জানতেন যে এই ছবিটা নাকি সোনাম ওয়াংচুকের ওপর ভিত্তি করেই লেখা। এখন প্রশ্ন, এই গুজবটা কারা ছড়িয়েছিল, আর কেনই বা সোনাম ওয়াংচু নিজেকে এই গুজবের অংশীদারি করেছিলেন? শুধু এখানেই শেষ নয়, সোনামের ভণ্ডামের আরো পর্দা ফাঁস হবে এক এক করে। এটা তো সবে শুরু। ভিডিও শেষে আপনারা সবাই বুঝতে পারবেন কিরকম বিদেশি এজেন্ট এই সোনাম। এই যে সোনাম ওয়াংচু যাকে নিয়ে কথা হচ্ছে, তিনি কিন্তু কোনো গরিব ঘরের ছেলে নন। সোনামের বাবা ছিলেন লাদাখ অঞ্চল থেকে দুবারের বিধায়ক এবং একসময়ে কাশ্মীর সরকারের মন্ত্রী। তাই এই সিনেমার মতো কলেজে মাইনে নিতে না পারা ফুংসুক ওয়াংরুর সঙ্গে সোনাম ওয়াংচুকের কোনো মিলই নেই। এবার প্রশ্ন, কি কারণে তাহলে এই সোনাম ওয়াংচুক অনশনের পথ বেছে নিয়েছেন? এর পেছনের কারণটা কি একেবারেই সাধারণ কোনো প্রতিবাদের মোড়কে ঢাকা, নাকি এর শিকড় রয়েছে আরো অনেক গভীরে, এবং যার গন্তব্য ভারতের অখণ্ডতা এবং স্থিতিশীলতাকে সরাসরি চ্যালেঞ্জ করা? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে এই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যু কেন? নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার কথা, সেই সমস্ত পদক্ষেপই নেওয়া হয়েছে। আবার নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং তার ফলাফলও বেরিয়ে গেছে। দেশবাসী সন্তুষ্ট সরকারের শক্ত এবং দ্রুত পদক্ষেপে। তাহলে এখনো এই নাটক কেন চলছে দিল্লিতে? উত্তরটা পরিষ্কার। বিগত কয়েক বছরে একের পর এক চক্রান্ত করেও যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকারকে কোনোভাবেই ফেলা যায়নি, যখন সিএএ থেকে শুরু করে কৃষক আন্দোলনের নামে দেশকে অচল করার সবকটি ছক ব্যর্থ হয়েছে, ঠিক তখনই এই চক্রটি ভারতের কোটি কোটি শিক্ষার্থীর আবেগ আর নিচের মতো একটি সংবেদনশীল ইস্যুকে ঢাল বানিয়েছে। সরকার যেখানে সুপ্রিম কোর্টের অধীনে এর আইনি এবং প্রশাসনিক সমাধান করছে, সেখানে সোনাম ওয়াংচুকের মতো মানুষরা আজ রাস্তায় নেমেছে নতুন নাটক করতে। লক্ষ্য ছাত্রদের ভবিষ্যৎ নয়, লক্ষ্য হলো যে কোনো উপায়ে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে ব্যাকফুটে ঠেলে দেওয়া। কিন্তু এই লোকটার আসল ভয়ঙ্কর রূপটা লুকোনো আছে তার অতীতের কিছু বিবৃতিতে। দেশের সুরক্ষাবিদদের মতে সোনাম স্রেফ একজন ফ্রড নন, তিনি একজন প্রকাশ্য দেশদ্রোহী।
কেন বলছি এ কথা? মনে করে দেখুন, এর আগে যখন লাদাখ সীমান্তে ভারত এবং চীনের মধ্যে চরম উত্তেজনা চলছে, আমাদের জওয়ানরা সীমান্ত পাহারা দিচ্ছেন, ঠিক তখন এই লোকটা আন্তর্জাতিক স্তরে ভারতের সার্বভৌমত্ব খাটো করে এক প্রকার চীনকে ভারতের উপর আক্রমণ করার জন্য উস্কানি দিয়েছিল। দেশের ভেতরে বসে দেশের মাটিতে দাঁড়িয়ে যারা শত্রুপক্ষকে ভারতের দিকে আঙুল তোলার সুযোগ করে দেয়, তাদের আর যাই হোক অরাজনৈতিক কর্মী বলা যায় না। কাজেই এটা ছিল কোনো প্রতিবাদ নয়, মানে স্রেফ কোনো প্রতিবাদ নয়, এটা সরাসরি দেশের পিঠে ছুরি মারা ছিল। আর সেই ছুরি মারার কাজটা করেছিলেন সোনাম ওয়াংচু। দেখুন তার সেই ভিডিও। यहाँ के एक फेमस कॉमेडियन हैं जिन्होंने कहा कि जब चीन घुस आता है तो लद्दाख के लोग जान देकर रोकते हैं, मगर अब अगर भारत सरकार हमारे लिए कुछ नहीं कर रहा है तो अगली बार वो आए तो हम उनको रास्ता दिखाएंगे, हम रोकेंगे नहीं। हम जान क्यों दे जब हमारा कोई संरक्षण नहीं हो रहा है। तो आए तो हम उनको रास्ता दिखाएंगे, हम रोकेंगे नहीं। हम जान क्यों दे जब हमारा कोई संरक्षण नहीं हो रहा है। और उसके बाद उन पर पुलिस की पूछताछ होने लगी, ये कैसे कहा है। मेरा तो ख्याल है कि दूत को मारने से, डोंट किल द मैसेंजर कहते हैं ना, सॉल्व द प्रॉब्लम। उनका तो फ्रस्ट्रेशन निकल रहा है, आप समस्या का हल करें तो बेहतर होगा। এবার প্রশ্ন হলো, এই তথাকথিত আন্দোলনের মঞ্চে কারা এসে ভিড় করছেন? যারা এই অনশনকে দূর থেকে দেখছেন তারা ভাবছেন এটি হয়তো নিট পরীক্ষার্থীদের জন্য একটা নিঃস্বার্থ লড়াই, কিন্তু এই আন্দোলনের পেছনে কুশীলবদের নামের তালিকাটা একবার বলবো আপনাদের সামনে। আপনারা একবার দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে কেন একে বারবার করে আমরা ডিপ স্টেটের ডিজাইন বলছি। লক্ষ্য করে দেখুন, এই মঞ্চে সোনামের পাশে এসে দাঁড়িয়েছেন কারা। প্রথমত অরুন্ধতী রায়, যিনি খোদ কাশ্মীরকে ভারতের অংশ বলে মনেই করেন না। দ্বিতীয়ত কলিন গনসালভেস, যিনি 26/11 কুখ্যাত পাকিস্তানি জঙ্গি আজমল কাসাবের ফাঁসি রুখতে আদালতে মার্সি পিটিশন ফাইল করেছিলেন। তৃতীয়ত প্রশান্ত ভূষণ, যিনি মুম্বাই হামলার অন্যতম চক্রান্তকারী সন্ত্রাসী ইয়াকুব মেমনের ফাঁসি আটকাতে মাঝরাতে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন। চতুর্থত নন্দিতা নারায়ণ, যিনি এই আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানি কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা আওড়ে স্লোগান দিচ্ছেন, বাস রহেগা নাম তো আল্লাহ কা। এরপর রয়েছে কুনাল কামরা, যিনি এই মঞ্চকে ব্যবহার করে সস্তা রাজনৈতিক ট্রোল করছেন এবং তিনি বলছেন এরা সীতার পতির নাম নিয়ে নিতার পতির কাজ করছে, মানে রামের নাম নিয়ে আম্বানির কাজ করছে। কাজেই একই সঙ্গে এরা হিন্দু ধর্মকে ট্রোল করছে, হিন্দু ধর্মের অবমাননা করছে, আবার অপর দিক থেকে এরা সরকারেরও কিন্তু সমালোচনা করছে। এবার আপনারা বিবেক দিয়ে বিচার করুন, ভারতের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ আর নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদের সাথে এই মানুষদের দূর দূরান্তের কোনো সম্পর্ক আছে কিনা। লক্ষ্য যদি সত্যিই শিক্ষার্থীদের বিচার পাইয়ে দেওয়া হতো, তবে এই মঞ্চ আলো করে থাকতো বা এই মঞ্চে থাকতেন সেই সব ভুক্তভোগী ছাত্রছাত্রীরা, তারা কথা বলার সুযোগ পেতেন, তাদের অসহায় প্যারেন্ট যারা ছিলেন তারা থাকতেন, যারা নিজের সন্তানকে হারিয়েছেন তারা আসতেন, কিন্তু বাস্তবে সেটা হয়নি। পুরো প্ল্যাটফর্মটি তুলে দেওয়া হয়েছে ভারতের অখণ্ডতা বিরোধী এবং চরমপন্থী বামপন্থী ইকোসিস্টেমের হাতে। এটি প্রমাণ করে যে আন্দোলনের আসল এজেন্ডা নিট নয়, বরং ছাত্রদের আবেগকে ঢাল বানিয়ে ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা। সবচেয়ে মজার বিষয়, সোনাম এখন নিজেও বুঝতে পারছেন যে তিনি আসলে এক চক্রান্তের অসহায় বোড়াতে পরিণত হয়েছেন। ওনার ফেক ইমেজ আর মিডিয়া গ্ল্যামারকে ব্যবহার করে এই ইকোসিস্টেম নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। দুদিন আগেই স্বয়ং সোনাম এই মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তিনি যখন আমরণ অনশন করছেন তখন আন্দোলনের বাকি উদ্যোক্তারা পাশে বসে দিব্যি খাওয়া দাওয়া করছে। তিনি হতাশ হয়ে আবেদন করেছিলেন, আপনারা যদি আমার মতো আমরণ অনশনে বসতে নাও পারেন, অন্তত একদিনের প্রতীকী অনুসরণ করুন, কিংবা সংহতি জানিয়ে একবেলার খাওয়া ত্যাগ করুন। কিন্তু প্রশ্ন হলো, এই হাই প্রোফাইল ইকোসিস্টেমের কজন সেই আহ্বানে সাড়া দিয়েছেন? উত্তরটা কেউই নয়। আর এই পুরো ইকোসিস্টেমের পেছনে আন্তর্জাতিক ডিপ স্টেট যে চেনা হাত রয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি। শহরতলির ইংরেজি শিক্ষায় শিক্ষিত তথাকথিত বুদ্ধিজীবী বাবুদের সবচেয়ে পছন্দের টাইমস ম্যাগাজিন তারা হঠাৎ করে এই সোনামের ছবি তাদের কভার পেজে ছেপে দিয়েছে। সাধারণ মানুষ ভাবছে ওয়াংচু বোধহয় বিশ্বমঞ্চে বিরাট কোনো স্বীকৃতি পেয়ে গেলেন, কিন্তু একটু গভীরে গেলে এই প্রোপাগান্ডার আসল চেহারাটা বেরিয়ে আসে। এই টাইম ম্যাগাজিন আসলে কি? এটি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি অন্যতম প্রধান মিডিয়া
কাম প্রোপাগান্ডা আউটলেট। আর এই কথা আজ থেকে নয়, সেই আমেরিকা সোভিয়েত ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ারের সময় থেকেই কিন্তু একেবারে ওপেন সিক্রেট। আমরা যখন এই কথাগুলো বলি, দেশের তথাকথিত প্রগতিশীল পণ্ডিতেরা একে কনস্পিরেসি থিওরি বা কাল্পনিক গল্প বলে উড়িয়ে দেন। কিন্তু আমি নিজে কথা বলছি না, কথা বলছে খোদ বিদেশের স্বনামধন্য অক্সফোর্ড একাডেমিক্সের অফিসিয়াল রিসার্চ রিপোর্ট। সেই একাডেমিক রিপোর্টে পরিষ্কারভাবে তথ্য দিয়ে দেখানো হয়েছে কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে সিআইএ টাইমস ম্যাগাজিনের স্টাফ, মিডিয়া করেসপন্ডেন্ট এবং রিপোর্টারদের ছদ্মবেশে কাজে লাগায়। এদের মূল কাজই হলো সেই সব দেশের আভ্যন্তরীণ তথ্য, রাজনৈতিক হালচাল এবং স্ট্র্যাটেজিক গতিবিধির উপর কড়া নজর রাখা এবং প্রয়োজন মতো সেখানে অস্থিরতা তৈরি করা। সুতরাং এই টাইমস ম্যাগাজিন যখন হঠাৎ করে সোনাম ওয়াংচুকের ছবি তাদের কভার পেজে জায়গা দেয়, তখন এটা ক্লাস 5-এর একটা বাচ্চা ছেলেও সহজে বুঝতে পারে যে আসল উদ্দেশ্যটা কি। লাদাখের মতো ভারত চীন সীমান্তের স্পর্শকাতর অঞ্চলের একজন মানুষকে গ্লোবাল মিডিয়া হাইপ দিয়ে হিরো বানানো এবং ভারতের সার্বভৌমত্ব বিরোধী ইকোসিস্টেমের সাথে তাকে এক মঞ্চে দাঁড় করিয়ে দেওয়ার, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আসলে ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতা ভেঙে দেওয়ার এক আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট। শুধু এটাই নয়, এর পিছনে ঘটনা প্রবাহ দেখলে এই লোকটার আসল প্যাটার্ন ধরা পড়ে। এই তো কিছু মাস আগেই লাদাখের মতো শান্ত এবং স্ট্র্যাটেজিক সীমান্ত অঞ্চলে একের পর এক ঝামেলা আর অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন এই ওয়াংচুক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে তাকে অ্যারেস্ট করে রাজস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর আশ্চর্যের বিষয় দেখুন, এই লোকটাকে লাদাখ থেকে সরিয়ে রাজস্থান নিয়ে যাওয়ার পরপরই পুরো লাদাখ অঞ্চল একদম শান্ত এবং স্বাভাবিক হয়ে যায়। এতেই শেষ নয়, এর মাঝে ওনার ট্র্যাক রেকর্ড ঘাটলে দেখা যাবে তিনি একবার পাকিস্তানেও ঘুরে এসেছেন। যে মানুষটির গতিবিধি এবং সংযোগ নিয়ে খোদ দেশের সুরক্ষাবিদদের মনে এত বড় প্রশ্নচিহ্ন রয়েছে যে লাদাখে অশান্তি তৈরি করতে ব্যর্থ হওয়ার পর রাজস্থান ঘুরে এসে এখন এসে বসেছেন দিল্লির রাজপথে, তাকে সাধারণ একজন প্রতিবাদী ভাবাটা অত্যন্ত বোকামির কাজ নয় কি? এই পুরো ক্রোনোলজিটা বলে দেয় যে ওনার এই প্রতিবাদের রুটম্যাপ আসলে অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। আবার ইতিহাসের পাতা উল্টালে ঠিক একই রকম এক অদ্ভুত এবং নিষ্ঠুর মিল দেখতে পাওয়া যায় মণিপুরের আফস্পা বিরোধী আন্দোলনের নেত্রী ইরাম শর্মিলা চানুর ক্ষেত্রে। দীর্ঘ 16 বছর ধরে তিনি যখন অনশন করছিলেন, তখন তাকে আয়রন লেডি বানিয়ে দেশ বিদেশের মিডিয়া আর অজস্র এনজিও কোটি কোটি টাকা কামিয়েছিল, কোটি কোটি টাকার ফান্ডিং সংগ্রহ করেছিল। কিন্তু 2016 সালে শর্মিলা যখন উপলব্ধি করেন যে অনশন দিয়ে সমস্যার সমাধান হচ্ছে না এবং তিনি অনশন ভেঙে স্বাভাবিক জীবনে ফেরার এবং নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন, তখন ঠিক কি ঘটেছিল? যেসব অর্গানাইজেশন এবং মানবাধিকার গোষ্ঠী এতদিন তার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তারাই সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছিল। রাতারাতি তারা চানুকে একা করে দেয়, এমনকি তার নিজের পরিবারের লোকেরাও তার বিরুদ্ধে চলে যায়। কারণটা খুব পরিষ্কার, শর্মিলা চানু অনশন তুলে নেওয়া মানেই সেই সব এনজিও এবং ইকোসিস্টেমের আন্তর্জাতিক ফান্ডিং এবং টাকা রোজগারের রাস্তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া। একজন মানুষের ত্যাগকে পুঁজি করে যারা নিজেদের রুটি চালাচ্ছিল, তারা তাদের সেই লাভজনক প্রজেক্ট বন্ধ হতে দিতে চায়নি। আর সোনাম ওয়াংচুকের আন্দোলনকে কেন্দ্র করে কি ঠিক একই খেলার পুনরাবৃত্তি হচ্ছে? লাদাখের সেন্সিটিভ সীমান্ত থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত যেভাবে এই ইকোসিস্টেম ওয়াংচুকে একটা ব্র্যান্ড বানিয়ে গ্লোবাল মিডিয়া হাইপ তৈরি করছে, তাতে বড় প্রশ্ন এড়ানো অসম্ভব। সোনামকে সামনে রেখে তার অনশনকে বিক্রি করে নেপথ্যের এই চক্রটিকে নিজেদের ফান্ডিং আর টাকা তোলার আখের গোছাচ্ছে না? ছাত্রদের আবেগ আর দেশের সুরক্ষাকে বাজি রেখে আসলে কাদের পকেট ভর্তি হচ্ছে, সেই প্রশ্নটা এবার তোলার সময় এসেছে। টাইম ম্যাগাজিনের প্রোপাগান্ডা কভার থেকে শুরু করে কাসাফ মেনানের আইনজীবীদের একই মঞ্চে আসা, কিংবা ইরাম শর্মিলার আন্দোলনের সেই পুরনো চেনা এনজিও মডেল, সবকটি বিন্দু মেলালে যে নকশাটা সামনে আসে তা কিন্তু মোটেই সরল নয়। সোনাম ওয়াংচুকের এই অনশন কি সত্যিই দেশের নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে ভারতের অখণ্ডতা ভাঙার আন্তর্জাতিক ডিপ স্টেটের এক সুগভীর চক্রান্ত? আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।